ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর স্টকস। এইবার ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের স্টকগুলি আগামী দিনে নাকি খুব পরিমাণ বাড়তে পারে, অথবা এই ডিফেন্স সেক্টরের সঙ্গে জড়িয়ে থাকা যে সমস্ত স্টক বা কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানির ফিউচার নাকি খুব ব্রাইট। সেই সমস্ত কোম্পানি নাকি আগামী দিনে মাল্টিব্যাগার হতে পারে। এরকম কিছু ফেক ইনফ্লুয়েন্সার বা বলতে পারেন যাদের কোনো রকম কিছু জ্ঞান নেই, সেই সমস্ত ইনফ্লুয়েন্সার্স বা নিউজে আমরা খুব শুনতে পাচ্ছি। বাট শেয়ার বাজারের না একটা তিতা কথা রয়েছে, মানে তিতা কথা, সত্য কথা। সেটা কি না, যখন বাজারে কোনো স্টকস বা কোনো সেগমেন্ট বা কোনো সেক্টর সবার নজরে আসে না, তখন সেই সমস্ত সেক্টর আর চলেই না। অ্যাকচুয়াল ডিফেন্স সেক্টর হোক বা রেলওয়ে সেক্টর হোক বা যে কোনো পিএসইউ সেক্টর হোক, মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যে সমস্ত সেক্টরগুলো, প্রত্যেকটা সেক্টরের একই কন্ডিশনস। এই সমস্ত সেক্টরের স্টকস কিছু ইনিশিয়াল টাইমেই চলবে, নচেত নয়। এই যে আপনারা শুনেন যে অনেকেই বলবে যে এই কোম্পানিটা এত কোটি অর্ডার পেয়েছে, এত পরিমাণ অর্ডার, এক্ষুনি গভর্নমেন্ট এর মানে রুলটা পাবলিশ করলো। সো গভর্নমেন্ট যে অর্ডারগুলো তাদেরকে দিচ্ছে না, এই যে দেখেন এখানে কত কোম্পানি, ভারত ইলেকট্রনিক্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স, এল&টি, কোচিন শিপইয়ার্ড, ম্যাগাজন ডক, ভারত ডাইনামিক, সোলার ইন্ডাস্ট্রি, টাটা প্যাটার্ন। তো এত এত যে স্টকগুলো রিসেন্ট টাইমে যে খুব পরিমাণ বাড়লো, আপনি কি ধরতে পেরেছেন? আপনি এটাকে বলুন, আপনি কি ধরতে পেরেছেন? সো কেন আপনারা ইনফ্লুয়েন্স হন? আমার কমেন্ট বক্সে বেশিরভাগ আমি দেখতেছি যে ডিফেন্স সেক্টরের স্টকে আমি নিয়ে ফেঁসে গেছি, এরপর কি করব, এরপর এই কোম্পানির অর্ডার এত কোটি টাকা অর্ডার পেয়েছিল তারপরে মুমেন্টাম নেই কেন, এই সমস্ত কোয়েশ্চেন্সের অ্যান্সার আপনাকে কে দেবে? তারা তো ফাঁসানোর জন্য বসে আছে অপারেটররা। যখন তাদের মাল বিক্রি করার প্রয়োজন হবে, যখন লিকুইডিটি প্রয়োজন হবে, তখন তো যাতে তারা বোঝাবে যে এই সময় আপনি নিবেশটা করুন, তাই না? সো এই যে কটি স্টক, অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স, এল&টি, কোচিন শিপইয়ার্ড, ম্যাগাজন, যা কিছু রয়েছে সব কিন্তু মোমেন্টাম অনেকখানি দিয়ে দিয়েছে। আমি বলছি না যে এরপর মোমেন্টাম আসবে না, বাট আপনি কি সেটা ধরতে পারবেন? যারা লং টার্ম সেটার কথা বাদ দিলাম, যারা শর্ট টার্ম প্লে করার চেষ্টা করছেন তারা কিন্তু ফেঁসে যাচ্ছেন। আর বেশিরভাগ কমেন্টে কিন্তু এই সবই আসছে। তো সেই হিসাবে আমি কিছু 6টা স্টক চুজ করেছি, এই সমস্ত মানে এই স্টকগুলো বাদ দিয়ে আর যেগুলো রয়েছে ডিফেন্স সেক্টরের মধ্যে, সেগুলোর কি পসিবিলিটি, সেগুলোতে আপনি ফাঁসবেন না। অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে এই বাজার থেকে পয়সা কামানো সিম্পল কিন্তু ইজি নয়। তাহলে আমিও তো কামিয়ে ফেলতে পারতাম, আমিও তো মিলিয়নার হয়ে পারতাম। কেন আমি আপনাদের বলছি? আমি প্রগ্রেসে আছি, আমারও একটা নেটওয়ার্ক প্রয়োজন, আমারও একটা মেনলি মার্কেটিং প্রয়োজন, সো দ্যাট আই ক্যান বিল্ড আ নেটওয়ার্ক ইকুয়াল টু নেটওয়ার্থ। সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার। ওকে, সো এই যে 10টা স্টকস বাদ দিয়ে যে সমস্ত লোকগুলো মানে আপনারা ফেঁসে আছেন, সো সেই সমস্ত স্টকগুলোকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করুন। এই মোমেন্টাম দিয়ে ফেলেছে মানেই যে এইখান থেকে আরও মোমেন্টাম আসবে, এটা কিন্তু নয়। ওকে, সো অবশ্যই স্টকগুলোকে বোঝার চেষ্টা করুন। দেখেন এই যে মোমেন্টাম দিয়ে দিয়েছে, এবার ব্রেকআউটের কাছে এটা আপনি একটা ট্রেন্ড লাইন এখানে প্লট করবেন। ফর এক্সাম্পল ট্রেন্ড লাইন প্লট করবেন, দেখতে পাচ্ছেন কি ট্রেন্ড লাইনে ব্রেকআউট হয়েছে, এরপর স্টকটা এখানে রিট্রেসমেন্ট করতে এসছে, আমি এখানে এন্ট্রি নিয়ে নিই। আমার রেসেল থাকবে এর লো পর্যন্ত, আর আমি এখানে টার্গেট রাখবো এর হাই পর্যন্ত। এটাই তো আমরা সিম্পলি করি না? বাট এর মধ্যেও কিন্তু গন্ডগোল রয়েছে। তো আমি এক এক করে বলে দিই এই সমস্ত কোম্পানিগুলো কি করবেন। সো আমি 6টা কোম্পানি চুজ করেছি। সো ফাঁসবেন না। এই যারা বলে না যে যে সমস্ত কোম্পানি এত অর্ডার পেয়েছে, অ্যাকচুয়াল কি তারা তারা কি অ্যাকচুয়াল টাকা পেয়েছে? আমরা গুগলে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা এত এত টাকার অর্ডার পেয়েছে, সো তারা অর্ডারটা পেয়েছে, বাট গভর্নমেন্ট থেকেও টাকা কি তারা রিলিজ পেয়েছে? তারা কি টাকাটা নিজেদের অ্যাকাউন্টে পেয়েছে? এটা তো কনফার্মেশন এখনো হয়নি। যদি টাকাই না আসলো, অর্ডার পেয়ে কী লাভ হলো, তাই না? সো ফাঁসবেন না অবশ্যই। যারা কমেন্ট করেছেন আমার খুবই খারাপ লাগছে, যাদের কথা শুনে আপনারা ফাঁসছেন, সো অবশ্যই ফাঁসবেন না। তারা তো স্টক বলে দিয়ে খালাস, তারা তো বলেও না যে তারা কোন লেভেলে আপনি কি করবেন। সো এই সমস্ত লোকের থেকে দূরে থাকুন। ওকে, সো দেখে নেন সিএফএফ ফ্লুইড কন্ট্রোল, এইটা হচ্ছে প্রথম স্টকস আমার। সো এই স্টকটার প্রথম যে কন্ডিশনস আমি সিম্পলি বলে দিই, এই স্টকটার লঞ্চ হয়েছিল 2023 সালে। এইবার এখন যে কন্ডিশনস, এখানে আপনি কি করবেন দেখেন, রিটেলাররা কীভাবে ফাঁসে। রিটেলাররা এখানে সিম্পলি এখানে একটা ট্রেন্ড লাইন প্লট করবে, ট্রেন্ড লাইনের ব্রেকআউটে তারা এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, বাট ট্রেন্ড লাইনের নিচে কিন্তু বাজার আসবে এবং সেখানে তারা ফাঁসবে।
এবং তাদের এসএল হিট হবে। এসএল হিট হওয়ার পরেই তো না বাজার মোমেন্টাম করবে, তাই না? সো এই কন্ডিশন এই স্টকের ক্ষেত্রে আমি বলে দিই সিম্পলি আপনি কি করবেন। দেখেন, আপনি যদি এই স্টকটা যদি চুজ করে থাকেন বা এন্ট্রি থাকেন, তো আমার মনে হবে কি কষ্ট বেড়ে যাওয়াই ভালো, কারণ এই স্টকের ক্ষেত্রে 545 পর্যন্ত বাজার আসতে পারে, 545 থেকে 526। ওকে, এই এই রেঞ্জের মধ্যে বাজার, অর্থাৎ এই যে লিকুইডিটি এরিয়াগুলো আছে এর মধ্যে বাজার আসবে এবং এরপর থেকে কিন্তু বাজার কন্টিনিউশন করবে। ওকে, সো ফার্স্ট স্টকস হচ্ছে এইটা, এবং এইখানে আমার এসএল থাকবে এই যে সুইংটা এর মিডিল এরিয়া, অর্থাৎ 457 মতো আপনি এসএল রাখতে পারেন। এবং লং টার্ম ভিউ প্রায় এখানে দেখা যাচ্ছে 650 থেকে 700 এবং এরপর 800 পর্যন্ত আপনি যেতে পারেন। সো এখন ওয়েট করুন, এখন মোটেও এন্ট্রি করবেন এই সমস্ত স্টকে, যদিও এই সমস্ত স্টক ট্রেন্ডিংয়ে রয়েছে, বাট প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনি ফাঁসতে পারেন। ওকে, সো কি পয়েন্টস অর্থাৎ ছোটো ছোটো পয়েন্টস বের করাও কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্সের ব্যাপার। আপনি পারফেক্ট লেভেলে এন্ট্রি করতে পারবেন না এবং পারফেক্ট লেভেল থেকে এক্সিটও করতে পারবেন না। আপনি যখন এক্সিট করবেন তখন দেখবেন যে কোথাও না কোথাও গিয়ে আপনার লস হয়ে যাচ্ছে। তো অবশ্যই একটু সতর্ক থাকুন এই সমস্ত ফেক ইনফ্লুয়েন্সার থেকে। ওকে, তারপর নেক্সট যে স্টকটা আপনারা বলেছেন সেটা হচ্ছে আমাদের তানেজা এরোস্পেস। তো এই যে শেয়ারটি, এই শেয়ারটিও রিসেন্ট টাইমেও একটা মোটামুটি মোমেন্টাম করার চেষ্টা করেছিল, বাট এইখানে একটা দেখেন একটা রিজেকশানস বাজার দিচ্ছে এবং এই রিজেকশনের জন্য বাজার নিচে আসতে পারে। সো আরেকটা কন্ডিশন, যখন কোনো ডাব্লু প্যাটার্ন হয় না, সো ডাব্লু প্যাটার্নকে যে প্যাটার্নটা বারবার মানে নিচের দিকে নিয়ে আসছে, অর্থাৎ এখানে দেখেন বিয়ারিশ এঙ্গেলফিং, এখানেও কাইন্ড অফ বিয়ারিশ এঙ্গেলফিংয়ের মতো হয়েছে। সো বাজার কী করবে, সেই বিয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্নটাকে রিটেস্ট করতে আসতে পারে। অর্থাৎ আমি এখানে বলছি যে আমার বাজার 332 থেকে 340 এই লেভেলের কাছাকাছি বাজার আসবে এবং এইখান থেকেই কিন্তু আমরা নতুন একটা মোমেন্টাম দেখতে পারবো বাজারে। হটমোট কিন্তু বাজারে মোমেন্টাম হয় না, প্রপার রিজনস প্রপার এরিয়াতে বাজার আসবে এবং তারপরে কিন্তু বাজারে মোমেন্টাম হবে। তো 330-এর নাগাদ আপনি এই স্টকটাকে দেখতে পারেন। ওকে, সো তানেজা এরোস্পেস। এরপর হচ্ছে পারস ডিফেন্স। এই দেখেন এই স্টকটা কত সুন্দর কত বড় বেড়েছে, দেখেন সেম স্ট্রাকচার আবার রিপিট হচ্ছে। দেখেন প্রিভিয়াস যে স্ট্রাকচারটা একটা গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলটা হচ্ছে ওপর থেকে ক্লোজ দিয়েছে। এইবার মানে রিসেন্ট যে স্ট্রাকচার সেম স্ট্রাকচার একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখেন এই যে স্ট্রাকচারটা একটা গ্রিন ক্যান্ডেল এবং তারপরেই হচ্ছে গিয়ে রেড ক্যান্ডেল। সো সেম স্ট্রাকচার এবং স্ট্রাকচার রিপিটেশন হলে বাজার কিন্তু এখানে কন্টিনিউ নিচের দিকে আসতে পারে। সো এটা একটা কন্ডিশনস। আর 2 নম্বর কন্ডিশনস কি, 2 নম্বর কন্ডিশনস হচ্ছে এইটা যে বাজার আগের বার যখন নিচে এসেছিল কাইন্ড অফ এখানে বুলিশ এঙ্গেলফিংয়ের মতো নিচে এসেছিল, সরি বিয়ারিশ এঙ্গেলফিং মানে করে। এখানেও দেখেন বিয়ারিশ এঙ্গেলফিংয়ের আপডেটেড প্যাটার্ন, মানে এটাকে আমরা বলতে পারি শুটিং স্টার। ওকে, এই শুটিং স্টার এখানে হয়েছে। তো শুটিং স্টার কিন্তু বাজারকে নিচের দিকে নিয়ে আসতে পারে। আর অবশ্যই এই স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই দেখেন 800 লেভেলের কাছে এই রকম যে রেড ক্যান্ডেল হয়েছিল না, সো বাজারকে এই 1200-র কাছাকাছি লেভেলে এইরকম যদি এখানে রেড ক্যান্ডেল হয় এবং রেড ক্যান্ডেলের পর যদি একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট দেয় তবেই কিন্তু এই স্টকে এন্ট্রি নেওয়ার কথা ভাববেন, নচেত নয়। এই সমস্ত স্টক একটু মোমেন্টাম আপনাকে লাভ দেখাবে এবং তারপরে ধপাস করে পড়ে যাবে, কারণ এগুলোতে খুব অপারেটিং কাজ হয়। আপনি এই যে র্যালিটা বাজার করেছে 1 উইকের, আমি এটা ক্যান্ডেল মানে ওপেনিং করেছে, এটা আপনি ডেতে গিয়ে দেখবেন নিজের চার্টে, দেখবেন খুব আপার সার্কিট মেরে মেরে বাজার গেছে। সো আপার সার্কিট মেরে যখন বাজার ওপরেও গেছে, লোয়ার সার্কিট মেরে মেরে বাজার কিন্তু নিচেও চলে আসবে। সো চার্টের স্টেবিলিটি খুব কম, যেহেতু নিউজ বেসিস স্টকস অপারেটার সবসময় চাইবে আপনাদের ফাঁসাতে। সো একটু মানে সতর্ক থাকবেন। ওকে, এরপর হচ্ছে শিখা ইন্টারপ্ল্যান্ট। সো এই সমস্ত স্টকে কী করবেন জানেন তো, যখন আপনি এরকম চার্ট দেখতে পাবেন যে কোনো একটা স্ট্রাকচার নেই, মানে স্ট্রাকচার মিনস এই স্টকে দেখেন শ্যুট করে উঠে গেল, মানে একটা মানে খুব একটা স্পাইক দিয়েছে, মানে কোনো একটা বাধা নেই, একদম শর্ট কভারিংয়ের মতো। সো আপনি কী করবেন, যে হাইটা বাজার ক্রিয়েট করেছিল সেইখান থেকে আপনি একটা মানে ফিবোনাচি এখানে প্লট করবেন। এইবার যখনই আপনি দেখছেন যে ফিবোনাচির 1 লেভেল অর্থাৎ 1491 লেভেল এখানে ব্রেক আউট হয়ে গেছে, তো বাজার কি করবে না, এই যে 1491 আর এই যে 1.27 মানে 1787 আর 1491 এই দুটো লেভেলের মাঝামাঝি পয়েন্ট, অর্থাৎ আমি এটা বলতে যাচ্ছি যে 1645 এই পর্যন্ত কিন্তু বাজার আসবে এবং বাজার এই পর্যন্ত এসে এইখান থেকে কিন্তু স্ট্রংভাবে রিজেকশানস করবে। সো এই স্টকে যারা আছেন তারা এখানে প্রফিট বুকিং করতে পারেন এই 1653 কাছাকাছি এবং এইখান থেকে কিন্তু রিজেকশনের পসিবিলিটি হাই। ওকে,
এরপর এরপর যে শেয়ারটির নাম হচ্ছে ভারত ফোর্জ। সো এই সমস্ত শেয়ারগুলি আপনারাই কমেন্ট ডাউন করেছেন, তো আমার খুবই খারাপ লাগছে, কারণ আপনারা ফেঁসে যাচ্ছেন, সঠিক ইনফরমেশান পাচ্ছেন না, যার তার কথা আপনারা নিয়ে নিচ্ছেন। ওকে, সো অ্যাকচুয়াল বিষয় দেখুন, আমিও কিন্তু বাজারে মাস্টার নই, আমি যদি 10টা অ্যানালিসিস করি তার মধ্যে কিন্তু 2টো আমার এসএল হিট হয়, বাট যে 8টায় টার্গেট হিট হয় সেখানে কিন্তু 1:3 1:4, যা টেলিগ্রামে রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো আপ করতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে আমি রেগুলার মোটামুটি স্টকস বাগেরা প্রত্যেক কিছু যেটা আমার মনে হয়, এখানে আমি একটা স্টক দিয়েছিলাম, ছোট্ট একটা স্টকস, একটা পেনি স্টকস সামথিং, একটা চার্ট অ্যানালাইসিস হিসাবে। সো এই স্টকেও আমি কিন্তু আপনাদের দেখেন আমি আজকে বলেছি যে এসএল মেনটেন করুন, কারণ যখন আমাদের এসএল নিতে হবে সো তখন আমরা এসএল নেব, বাট যখন আমাদের টার্গেট নিতে হবে, এই শেয়ার এই দুদিন আগে দুদিন নয়, প্রায় 1 উইক হয়ে যাচ্ছে, দুটো শেয়ার দিয়েছিলাম, একটা হচ্ছে আদানি পাওয়ার এবং একটা স্টারলিংক, দুটো শেয়ারই কিন্তু খুব সুন্দর, যখন আমাদের প্রফিট দিচ্ছে প্রায় 8 থেকে 9% প্রফিট দিচ্ছে, আর যখন আমরা লস বুক করছি প্রায় 1 to 2%, সো আমার কিছু যায় আসছে না। সো অবশ্যই নজরে রাখবেন আর ঠকবেন না। ওকে, আচ্ছা ভারত ফোর্জ এই যে শেয়ারটা, এই শেয়ারটার কন্ডিশন লক্ষ্য করুন, শেয়ারটির স্টেবিলিটি রয়েছে। ওকে, চার্টের স্টেবিলিটি রয়েছে, আমি না বলবো না যে চার্টের কোনো স্টেবিলিটি নেই, অবশ্যই চার্টের মধ্যে স্টেবিলিটি রয়েছে। এইবার এখন যে লেভেলে বাজার ট্রেড করছে আর এখন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়েছে না, আমি সিম্পলি যদি দেখাই, দেখেন এবার এইখানে যে কাইন্ড অফ হ্যামার বা বলতে পারেন যে হ্যাঙ্গিং ম্যান উইথ মারুবুজু, এটা না স্ট্রেংথ আমি ঠিক দেখতে পাচ্ছি না। ওকে, আর একটা যে প্যাটার্ন, এই যে শুটিং স্টার বলতেও পারেন, বা এটাকে আপনি বলতে পারেন যে স্পাইনিং টপ, বা প্রপার স্পাইনিং টপ নয়, বা শুটিং স্টারের মতোই। সো এইখানে কি হবে না, বাজার যদি এইখানটা কাইন্ড অফ একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে দেয় না, সো বাজারে কিন্তু পুরো মোড় ঘুরে যাবে এবং এইখান থেকে কিন্তু বাজার ফল করবে, এবং বাজার ফল করলে অর্থাৎ যে প্যাটার্নটি বাজারকে ফেলেছিল, অর্থাৎ এই যে প্যাটার্নটা মানে বিয়ারিশ এঙ্গেলফিং, বাজার এই প্যাটার্নটাকে রিটেস্ট করতে অবশ্যই আসবে, অর্থাৎ 1165 থেকে 1200-র মধ্যে এখানে কিন্তু বাজার রিসেন্ট টাইমে কিন্তু আসতে পারে। সো অবশ্যই যাদের পজিশানস রয়েছে বা যারা চাচ্ছেন নতুন কোনো পজিশানস ক্রিয়েট করতে, অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন, কারণ চার্টই আপনাকে বলে দেবে, কোনো নিউজ আপনাকে কিচ্ছু বলতে পারবে না, কারণ চার্টই হচ্ছে বাজারের ভাষা। ওকে, সো আমি কি বললাম, এইখানে যে বিয়ারিশ এঙ্গেলফিংটা হয়েছিল এটাকে বাজার রিট্রেসমেন্ট করতে আসবে, 1165 থেকে 1200 এইখানটা আসতে পারে। আর এখন যে প্যাটার্নটা হচ্ছে এটাকে আপনি স্পাইনিং টপ বা শুটিং স্টার বলতে পারেন, এখান থেকে যদি একটা মারুবুজু মানে নিচের দিকে তৈরি হয়, তো বাজার কিন্তু অবভিয়াসলি নিচের যে এসএলগুলো আছে সেগুলো খেতে অবশ্যই আসবে, এবং এইখান মানে এই যে এই লেভেলটা অর্থাৎ নেক লাইন বরাবর বলতে পারেন, এইখান থেকে কিন্তু বাজার আবার আপসাইডের কোনো সম্ভাবনা করতে পারে। আর লাস্ট যে শেয়ারটা সেটা হচ্ছে এইচএএল, দেখেন আজকের দিনে কিন্তু পড়েছে। সো এইচএএল যে শেয়ারটা, এই শেয়ারটি কী করতে পারেন, এই শেয়ারটির ক্ষেত্রেও সেম কন্ডিশনস, শেয়ারটিও খুব সুন্দর একটা র্যালি করে, এবার যে শেয়ার যত সুন্দরভাবে উঠবে না, সেই শেয়ার তত দুর্দান্তভাবে কিন্তু পড়ে যাবে। দেখেন এই শেয়ারটি ধপাস করে উঠেছে, এবার কিন্তু ধপাস করে কিন্তু পড়তে পারে। সো এটা হচ্ছে রিজাল্ট। এই শেয়ারের ক্ষেত্রেও আগে একটা কথা বলেছি যে এই রকম একটা যদি রেড ক্যান্ডেল, এটা আমি হলো ক্যান্ডেল আমি ওপেন করেছি, সো এই হলো ক্যান্ডেলের এরকম রেড যদি এই পজিশানে অর্থাৎ 4,500-র কাছাকাছি যদি এরকমটা রেড ক্যান্ডেল দেখতে পান, তাহলে কিন্তু এখানে এন্ট্রি কথা ভাববেন, নচেত নয়। আর এই পজিশানে কোনো এন্ট্রি কথা ভাববেন না, কারণ এটা জোন ক্রিয়েট করছে, আবার এই জোনের ওপরেও যদি ব্রেকআউট দেয় সেটা কিন্তু ফেক ব্রেকআউট হবে, এবং এরপর কিন্তু বাজার নিচের দিকে আসতে পারে। আর নিচে যদি ব্রেকআউট দেয়, ওয়েট করবেন যতক্ষণ না এরকম একটা রেড ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন। ওকে, যদি নিচে ব্রেকআউট দেয় এরকম যে রেড ক্যান্ডেল যত দেখতে পাচ্ছেন, যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ ওয়েট করবেন। রেড ক্যান্ডেল এখানে দেখতে পেলে তারপর যদি এখানে একটা উপরের দিকে ব্রেকআউট দেওয়া, অর্থাৎ রেড ক্যান্ডেল হাই ব্রেকআউট দিলেই আবার আমরা র্যালি দেখতে পারবো। সো ওয়েট করতে হবে, হুটমুট যে কারোর কথা নেবেন না। যদি আপনার আরও কোনো শেয়ার জানা থাকে তো অবশ্যই কমেন্ট ডাউন করতে পারেন। অনেকগুলো স্টক, 6টা স্টকস বললাম, এবং ডিফেন্স সেক্টরের কিছু এই সমস্ত স্টকগুলি পারফরমেন্স করেছে, আবার কোনোটা করেনি। যদি লেভেলে ঠিকঠাক পান, বা যদি আপনি যদি আপনি সেলিংও করতে পারেন বা পজিশান ফিউচারে করতে পারেন, তো প্রফিটেবল হতে পারেন। সো এটা হচ্ছে আমার লাস্ট কনক্লুশনস। সো অবশ্যই সঠিকটা বুঝুন, সঠিকটা জানুন। বাজারে পয়সা কামানো অতটাও ইজি নয়, বাট সিম্পল। আপনাকে এডুকেশন নলেজ প্রত্যেকে শুনিয়ে রাখতে হবে। সো থ্যাংক ইউ অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।